রাইডার্স টু দ্য সি প্লে ইন ওয়ান অ্যাক্ট। সিন দেখো প্রথম দৃশ্যে কি বলা হয়েছে, অ্যান আইল্যান্ড অফ দ্য ওয়েস্ট অফ আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডের পশ্চিম প্রান্তের একটি দ্বীপ। তো প্রথম দৃশ্যটা শুরু কোথায় হচ্ছে দেখো, কটেজ কিচেন, মানে একটা কটেজের তার কিচেনে, উইথ নেটস, যেখানে কি রয়েছে, নেটস রয়েছে, অনেক মাছ ধরার জাল রয়েছে, অয়েল স্কিনস রয়েছে, স্পিনিং হুইলস এবং সুতো কাটে যে চরকা, সেই সুতো কাটার চরকা রয়েছে, সাম নিউ বোর্ড স্ট্যান্ডিং বাই দ্য ওয়ালস, এবং কিছু নতুন বোর্ড যেগুলো কিনা দেওয়ালে দাঁড় করানো রয়েছে। এই বোর্ডগুলো সাধারণত কফিন তৈরির কাজে ব্যবহৃত হয়। ক্যাথলিন, আ গার্ল অফ অ্যাবাউট 20, ফিনিশেস নিডিং কেক। ক্যাথলিন, যার কিনা বয়স হচ্ছে অ্যাবাউট 20, প্রায় 20-র কাছাকাছি। এটা খুব ইম্পর্টেন্ট, ক্যাথলিনের বয়সটা সবসময় আসে, যার বয়স কিনা 20-র কাছাকাছি। ফিনিশেস নিডিং কেক, সে কেক তৈরি করবে হয়তো, তার জন্য যে মন্ডটা সেটা বানাচ্ছিল। অ্যান্ড পুটস ইট ডাউন ইন দ্য পট ওভেন বাই দ্য ফায়ার, এবং এটাকে সে আগুনের বা চুল্লির সামনে আগুনের কাছে রেখে দিল একটা পটে, একটা পাত্রে করে। দেন ওয়াইপস হার হ্যান্ডস, তারপরে সে হাতটা মুছলো, মানে সে যে কেক তৈরি করবে, কেকের ওই মন্ডটা তৈরি করে সে আগুনের কাছে রেখে দিল একটা পাত্রে, এবং তারপরে সে তার হাত মুছলো। অ্যান্ড বিগিনস টু স্পিন অ্যাট দ্য হুইল, এবং তারপরে এসে সে কি করলো, শুরু করলো টু স্পিন অ্যাট দ্য হুইল, ওই যে সুতো কাটার চরকাটা সেটা ঘুরিয়ে সুতো কাটতে শুরু করে দিল। তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এই আইল্যান্ডের যেই কটেজের দৃশ্য দেখানো হয়েছে, সেই কটেজের কিচেনে যে মানুষগুলো রয়েছে তাদের জীবনযাত্রা দেখে আমরা বুঝতে পারছি তাদের জীবনযাত্রা খুবই দুর্বিষহ, তারা কেউ খুব একটা ভালো অবস্থায় নেই, এবং তাদের এই যে কাজ কিন্তু কোনো নির্দিষ্ট কাজ নেই যেটা করে তারা জীবিকা নির্বাহ করে, তারা ভার্সাটাইল, বিভিন্ন ধরনের কাজ করতে হয় তাদের এই জীবন নির্বাহ করার জন্য। ক্যাথলিনকেই দেখো, সে প্রথমে কি করলো, তার কেক তৈরি করার কাজটা করলো, কমপ্লিট করার সঙ্গে সঙ্গে সে কিন্তু সুতো কাটতে বসে গেল। এটা তাদের জীবনযাত্রা প্রণালীকে প্রদর্শন করছে। নোরা, আ ইয়াং গার্ল, নোরা একটা যুবতী মেয়ে, পুটস হার হেড ইন অ্যাট দ্য ডোর, তাহলে নোরা দরজার বাইরে থেকে প্রথমে তার মাথাটা বাড়িয়ে ভেতরের কিচেনে কি আছে যেন অবস্থাটা আগে দেখে নিল, মানে এখানে একটা সিক্রেসি ব্যাপার আছে, একটা গোপনীয়তা ব্যাপার আছে, মানে নোরা প্রথমে তার মুখটা বাড়িয়ে কিচেনের ভেতরের অবস্থাটা আগে দেখে নিল যে কে কোথায় আছে, তারপরে হয়তো সে কোনো কাজ করবে বা কিছু নিয়ে এসে ঢুকবে। এটা হচ্ছে প্রথম দৃশ্য। নোরা ইন আ লো ভয়েস, তাহলে নোরা একদমই আস্তে আস্তে বলল, হোয়ার ইজ সি, সে কোথায়। তাহলে দেখো এর আগে যে দেখেছিলাম নোরা কিচেনে ঢোকার আগে যেন তার প্রথমে মাথাটা দরজার কাছে ঝুঁকিয়ে ভেতরে কিচেনে কে আছে বা কে নেই এটা যেন দেখার চেষ্টা করলে, একটা গোপনীয় ভাব মেনটেন করছিল, কি জন্য এবারে সেটা বোঝা গেল। সেটাই লো ভয়েসে জিজ্ঞেস করলো, হোয়ার ইজ সি, সে কোথায়। এবারে সি বলতে এখানে কার কথা বলা হয়েছে, সি বলতে এখানে এই গল্পের যে মেন হিরোইন বা গল্পের যে মেন নায়িকা মৌরিয়াও বলতে পারো তোমরা, বা মারিয়াও বলতে পারো, বাংলায় বললে মারিয়াও হবে, মৌরিয়াও, যে কোনো একটা বলা যায়। তাহলে সে কোথায়, মানে এখানে নোরা এবং ক্যাথলিনের মায়ের কথা বলা হয়েছে, মারিয়া বা মৌরিয়া। তাহলে নোরা জিজ্ঞেস করছে যে সে কোথায়, সে মানে মা কোথায়, কারণ কিচেনের মধ্যে সে শুধু তার দিদিকে ক্যাথলিনকে দেখেছিল। ক্যাথলিন, শি ইজ লাইং ডাউন, সে শুয়ে পড়েছে, গড হেল্প হার, ভগবান তাকে সাহায্য করুক, অ্যান্ড মে বি স্লিপিং, এবং ভগবান যদি তাকে সাহায্য করে সে হয়তো ঘুমোতে পারবে, ইফ শি ইজ এবল, সে যদি সমর্থ হয়। তাহলে ভগবানের কৃপায়, ভগবান যদি তাকে সাহায্য করে, ভগবানের কৃপায় সে হয়তো ঘুমোতে পারবে। এই কথাটা দ্বারা আমরা বুঝতে পারছি যে মারিয়া বা মৌরিয়ার সাথে কিছু একটা ঘটেছে, তার মানসিক অবস্থা ঠিক নেই এবং সে খুবই বিধ্বস্ত অবস্থায় রয়েছে, যে সে তার ঘুমও আসছে না, বা সে খুব অস্বস্তি অবস্থায় রয়েছে, যে সে শান্তিতে নেই। তাই এখানে ক্যাথলিন বলেছে ভগবান যদি করে সে হয়তো একটু শান্তিতে ঘুমোতেও পারবে, মানে তার এমন অবস্থা সে যেন শান্তিতে ঘুমোতেও পারছে না, কিছু একটা ঘটেছে যেটা এই দুই বোনের কথা থেকে বোঝা যাচ্ছে। নোরা কামস ইন সফটলি, নোরা ভেতরে ঢুকলো আস্তে ভাবে, সফটলি বলতে এখানে সিক্রেটলি, মানে নোরা প্রথমে যে মুখ বাড়িয়ে দেখেছিল কিচেনে কেউ আছে কিনা দরজার আড়াল থেকে, তারপরে যে এই কথাটা জিজ্ঞেস করে সে ঢুকলো, তাই বলতে চাইছে নোরা আস্তে আস্তে এলো, কারণ অলরেডি এখানে বলা হয়েছে যে মারিয়া বা মৌরিয়া ঘুমোচ্ছে, তাই তার যাতে না ঘুম ভেঙে যায় নোরা সেইভাবে সাবধানতা অবলম্বন করে ঢুকলো। অ্যান্ড টেক্স আ বান্ডিল ফ্রম আন্ডার হার শল, এবং সে যে শালটা গায়ে দিয়েছিল বা চাদরটা মুড়ি দিয়েছিল সেই চাদরের ভেতর থেকে একটা বান্ডিল বের করলো। এবারে কি সেই বান্ডিল সেটা দেখা যাক। ক্যাথলিন স্পিনিং দ্য হুইল র্যাপিডলি, সেই সময় ক্যাথলিন কি করছিল, ওই যে সুতো কাটার চরকাটা ঘোরাচ্ছিল, খুব জোরে জোরে ঘোরাচ্ছিল সেই সময়। হোয়াট ইজ ইট ইউ হ্যাভ, কি ওটা তুমি বের করছো যে। সে নোরাকে চাদরের ভেতর থেকে একটা বান্ডিল বের করতে দেখে জিজ্ঞেস করলো, ওটা কি তুমি বের করছো। নোরা, দ্য ইয়াং প্রিস্ট ইজ আফটার ব্রিঙ্গিং দেম। ইয়াং প্রিস্ট, দেখো প্রিস্ট থেকে বুঝতে পারছি যে এখানে এই ফ্যামিলির, নোরা, ক্যাথলিন এবং এদের এই ফ্যামিলির প্রিস্ট মানে রিলিজিয়াস দিকে কতটা বিশ্বাস সেখানে বোঝা যাচ্ছে, মানে ধর্মীয় যাজক। ইয়াং প্রিস্ট মানে দেখো প্রিস্টটা সাধারণত বয়স্ক করে হয়, এখানে ইয়াং
বলতে ইম্যাচিওর কথা বলা হয়েছে, আবার ইয়াং বলতে কম বয়সীর কথাও বলা হয়েছে। তাহলে ওই যে ইয়াং প্রিস্ট, ওই যে যাজক, তিনি ইজ আফটার ব্রিঙ্গিং দেম, তিনি এটা খুঁজে পেয়েছেন, তিনি এটা নিয়ে এসেছেন। ইটস আ শার্ট অ্যান্ড আ প্লেন স্টকিং ওয়ার গট অফ আ ড্রোন ম্যান ইন ডোনেগাল। এখানে একটা জামা আছে এবং প্লেন স্টকিং মোজা আছে, ওয়ার গট অফ এটা পাওয়া গিয়েছে, আ ড্রোন ম্যান মানে একটা ডুবে যাওয়া মানুষের কাছ থেকে, ইন ডোনেগাল। তাহলে ডোনেগালে একটা মানুষ ডুবে গিয়েছিল, তার কাছ থেকে এই জামাটা এবং এই মোজাটা পাওয়া গিয়েছে এবং ওই ইয়াং প্রিস্ট, ওই ইয়াং যে ধর্মীয় যাজক, সে এটা এনেছে। ক্যাথলিন স্টপস হার হুইল উইথ আ সাডেন মুভমেন্ট অ্যান্ড লিনস আউট টু লিসেন। ক্যাথলিন ওই যে চরকা, সুতো কাটার যে চরকাটা খুব জোরে জোরে ঘোরাচ্ছিল, হঠাৎ করে দাঁড় করিয়ে দিল বা বন্ধ করে দিল এবং লিনস আউট টু লিসেন এবং খুব মনোযোগ সহকারে শুনলো নোরার কথাগুলো। নোরা, উই আর টু ফাইন্ড আউট ইফ ইটস মাইকেলস দেয়ার, সামটাইম হারসেলফ উইল বি ডাউন লুকিং বাই দ্য সি। তাহলে এখানে নোরা বলছে যে আমাদেরকে দেখতে হবে এগুলো মাইকেলের কিনা, কারণ মাঝে মাঝে সে সমুদ্রের দিকে নিজে নিজেই চলে যায়, কিছু কিছু সময় সে নিজেই ওই নিচে সমুদ্রের দিকে তাকিয়ে থাকে বা নিচে সমুদ্রের দিকেই যেন চলে যায়, যেন সে কিছু একটা খুঁজছে। এখানে মৌরিয়া বা মারিয়ার কথা বলা হয়েছে, তাদের মায়ের কথা বলা হয়েছে। মানে নোরা এখানে ক্যাথলিনকে বলছে যে এই বান্ডিলে যে জিনিসগুলো আছে এটা তাদের ভাই মাইকেলের কিনা, তাদেরকে এটা দেখতে হবে, কারণ তাদের ভাই মাইকেল কিছুদিন হলো সমুদ্রে পাড়ি দিয়েছে এবং এখনো সে ফেরেনি। তাই তাদের মা মারিয়া সেই বিষয়ে খুবই চিন্তিত এবং সেই ছেলে আসছে না দেখে তিনিও হয়তো ভাবছেন এই ছেলেটাও বাকি চারজনের মতো, মানে তার হাজবেন্ড, বাকি চারজন ছেলে এবং মাইকেল 5 নম্বর, যে আমার 5 নম্বর ছেলেও কি গিয়ে আর ফিরবে না কখনো, সেই দুশ্চিন্তায় দুঃখগ্রস্ত মনমরা হয়ে আছেন এবং মাঝে মাঝেই তিনি ছেলের জন্য ওই সমুদ্রের দিকে তাকিয়ে থাকেন এবং সমুদ্রের দিকে নিচে নেমে চলে যান। তাই এখানে নোরা বলেছে যে আমাদেরকে খুঁজে বের করতে হবে এটা মাইকেলের কিনা, যদি মাইকেলের হয় তাহলে মাইকেল আর নেই, কারণ এগুলো পাওয়া গিয়েছে। ক্যাথলিন, হাউ উড দে বি মাইকেলস নোরা? নোরা, এগুলো মাইকেলের কি করে হবে? ক্যাথলিন জিজ্ঞেস করলো। হাউ উড হি গো দ্য লেন্থ অফ দ্যাট ওয়ে টু দ্য ফার নর্থ? কিভাবে ওই সুদূর নর্থে সে পৌঁছবে? তাহলে এখানে ক্যাথলিন নোরাকে জিজ্ঞেস করছে যে তারা তো অ্যারান আইল্যান্ডে থাকে এবং ডোনেগাল তো অনেক দূরে উত্তরে, তাহলে অ্যারান আইল্যান্ড থেকে যদিও পাড়ি দিয়েছিল সমুদ্রে, তার কাছাকাছি সমুদ্রে থাকার কথা মাইকেলের, মাইকেল কি করে সুদূর দূরবর্তী ওই ডোনেগালে পৌঁছবে? তাহলে এগুলো তো মাইকেলের নয়, মাইকেলের কি করে হবে? নোরা, দ্য ইয়াং প্রিস্ট সেজ হি ইজ নোন দ্য লাইক অফ ইট। নোরা তখন বলছে ওই যে ইয়াং প্রিস্ট বলেছিল যে তিনি এরকমই একটা কথা শুনেছেন, লাইক অফ ইট মানে এরকমই একটা ঘটনা তিনি শুনেছেন এই যে শার্ট এবং মোজাগুলো নিয়ে। ইফ ইটস মাইকেলস দে আর, হি সেজ, এগুলো যদি মাইকেলের হয় তিনি বলেছেন ইউ ক্যান টেল হারসেলফ হি ইজ গট আ ক্লিন বিউরিয়াল বাই দ্য গ্রেস অফ গড। তাহলে তোমরা তাকে বলবে যে সে ভগবানের ইচ্ছেতে বা ভগবানের কৃপায় এক সুন্দর বিউরিয়াল মানে সমাধি পেয়েছে, মানে তাকে সমস্ত নিয়মকানুন মেনে সমাধিস্থ করা হয়েছে। অ্যান্ড ইফ দে আর নট হিজ, এবং এগুলো যদি তার না হয়, তার বলতে মাইকেলের না হয়, এখানে হিজ বলতে মাইকেলের কথা বলা হয়েছে, লেট নো ওয়ান সে আ ওয়ার্ড অ্যাবাউট দেম, তাহলে কেউই যেন সে সম্পর্কে একটা কথাও না বলে। ফর শি উইল বি গেটিং হার ডেথ, কারণ তাহলে কিন্তু এই ধরনের কথা বলার মাধ্যমে, সেজ হি উইথ ক্রাইং অ্যান্ড ল্যামেন্টিং, তাহলে এগুলো যদি মাইকেলের না হয় তাহলে এগুলো নিয়ে কেউ যেন একটা কথাও না বলে, নইলে কিন্তু তিনি কেঁদে কেঁদে এবং শোক প্রকাশ করে করে নিজেই নিজের মৃত্যু ডেকে আনবেন, এটা সেই ইয়াং প্রিস্ট বলেছে। তাহলে নোরা ক্যাথলিনকে বলল যদি এগুলো মাইকেলের হয় তাহলে তাদেরকে তাদের মা মারিয়াকে বলতে হবে যে মাইকেলকে একটা খ্রিশ্চান মতে যেভাবে সুন্দর করে সমাধিস্থ করা হয় সেটাই করা হয়েছে, কিন্তু যদি এগুলো মাইকেলের না হয়ে থাকে তাহলে এই সম্পর্কে কোনো কথা বলার দরকার নেই, নইলে কিন্তু তিনি নিজে নিজেই কান্নাকাটি করে শোক প্রকাশ করে নিজের মৃত্যু ডেকে আনবেন। দ্য ডোর হুইচ নোরা হাফ ক্লোজ ইজ ব্লোন ওপেন বাই এ গাস্ট অফ উইন্ড। এরপরে কি দেখা যাচ্ছে? তাহলে নোরা এবং ক্যাথলিন নিজেদের মধ্যে এই কথোপকথনগুলো করছিল, আমরা বুঝতে পারছি তাদের বাড়ির অবস্থা একদমই খারাপ, তারা সবাই মেন্টালি খুবই ডিস্টার্ব এবং সব থেকে করুণ অবস্থা তাদের মা মারিয়ার, কারণ অলরেডি তার স্বামী মারা গিয়েছে, তার 4 পুত্র সমুদ্রে যাত্রা করতে গিয়ে মারা গিয়েছে এবং এই 5 নাম্বার মাইকেল হচ্ছে 5 নাম্বার পুত্র, এও গিয়েছে আর ফেরেনি, সেই নিয়ে তিনি খুব দুশ্চিন্তায় রয়েছেন। তাই এই যে 2 বোন ক্যাথলিন এবং নোরা, তার মা ঘুমিয়েছে কিনা এবং ঘুমানোর পরে এই ঘটনাটা, এই যে সুদূর ডোনেগালে একটা শার্ট এবং 2টো মোজা পাওয়া গিয়েছে, ইয়াং প্রিস্ট এইসব কথা বলেছে, খুব গোপনে নোরা সেটা নিয়ে এসে দিদি ক্যাথলিনের সাথে আলোচনা করছে যাতে না মা জানতে পেরে যায়। এরপরে দেখো নোরা যে ঢুকেছিল কিচেনের দরজাটা খুলে, অল্প হালকা দরজাটা অর্ধেক বন্ধ অর্ধেক খোলা অবস্থায় রেখে এসেছিল, কারণ সে যেন বাইরেও দেখতে পারে। তাহলে সেই যে কিচেনের দরজাটি যেটা নোরা হাফ ক্লোজ করে রেখেছিল সেটা কিনা ব্লোন ওপেন বাই এ গাস্ট অফ উইন্ড। তাহলে বলা হয়েছে নোরা যে দরজাটা অর্ধেক বন্ধ করে এসেছিল হঠাৎ যেন এক দমকা বাতাস এসে সেই দরজাটা খুলে দিল। আজ তাহলে
তাহলে এতদূর পর্যন্তই। এর পরের পার্টটা পরের ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এর পরের ভিডিওতে পরবর্তী অংশটা পড়াবো।